আচ্ছা। ওকে, দেখো, তাহলে আমরা যদি ফার্স্ট নিয়মটা, আজকের ক্লাসের ফার্স্ট টপিক, দেখো এই জিনিসটা ইভিএস, এখানে ই হচ্ছে কি আমরা জানি, ই হচ্ছে আমার তুল্য সংখ্যা। ঠিক আছে, ই হচ্ছে তুল্য সংখ্যা। সামেশন অফ ইভিএস সমান সমান হচ্ছে সামেশন অফ ইভিএস। এটা হইতে পারে এসিডের অথবা জারক, এসিড বা অন্য কোনো জারক। আর এটা ক্ষার, বিজারক বা ধাতু, আমরা জানি ধাতু হচ্ছে বিজারক, ধাতু সমূহ হচ্ছে বিজারক আর অধাতু হচ্ছে জারক। ঠিক আছে, এখন এসিড, ধরো এটা একটা এসিড, এসিড কি করে? এইচ প্লাস দেয়, তাই না? এইচ প্লাস দেয় বা প্রোটন দেয়। তাহলে প্রোটন দিচ্ছে। আর চিন্তা করো ক্ষার, ধরো NaOH, ও কি করে? ও হচ্ছে Na প্লাস আর OH মাইনাস। তাহলে ও হচ্ছে নেগেটিভ জিনিস দেয়, তাই না? নেগেটিভ জিনিস দেয়। তাহলে আমরা জানি যারা হচ্ছে ইলেকট্রন দান করে, ইলেকট্রন নেগেটিভ জিনিস, তাই না? ইলেকট্রন নেগেটিভ জিনিস। যারা হচ্ছে নেগেটিভ দান করে তারা কি? যারা হচ্ছে নেগেটিভ দান করে তারা হচ্ছে বিজারক, যেমন হচ্ছে এই ক্ষার। আর নেগেটিভ, নেগেটিভ দান করা, নেগেটিভ দান করা তার মানে হচ্ছে এইচ প্লাস গ্রহণ করা, দুইটা সেম। নেগেটিভ দান করা আর প্রোটন বা এইচ প্লাস গ্রহণ করা সেম। ঠিক আছে, তাহলে এই দুইটা হচ্ছে একই, দুইজনে কি? বিজারক। তাহলে যদি এইচ প্লাস ত্যাগ করে, এইচ প্লাস ত্যাগ করে বা পজিটিভ ত্যাগ করে, তাহলে সে কি হবে? তাহলে সে জারক। এই জন্য এসিড কি? এসিড হচ্ছে তোমার জারক, এসিড গুলো হচ্ছে জারক। তাহলে এই নিয়ম দিয়ে যদি আমি একটা সহজ একটা ম্যাথ দেখি, 1 নম্বর ম্যাথ, একটা এসিড, এসিডের আয়তন দেওয়া আছে 40 সিসি এবং ঘনমাত্রা হচ্ছে 0.4 মোলার HCl, এই অ্যাসিড দেওয়া আছে। এবং এখানে 50 সিসি 0.6 মোলার H2SO4 দেওয়া। এই দ্রবণকে পূর্ণ প্রশমিত করব, পূর্ণ প্রশমিত করতে করতে কত সিসি 0.3 মোলার NaOH দ্রবণ লাগবে? তাহলে এই ম্যাথটা দেখো খুবই সহজ। ঠিক আছে, এই ম্যাথটা কিন্তু যে আমরা নিয়মগুলো শিখছি বিক্রিয়া করানোর পরে, তারপরে যেমন HCl, তারপরে হচ্ছে H2SO4 আর NaOH। তাহলে এই H2SO4 দেখো সে হচ্ছে দ্বিক্ষারকীয় অম্ল। তাহলে এটাকে যদি আমরা, দ্বিক্ষারকীয় অম্ল আছে, যদি আমরা এক ক্ষারকীয় অম্লে নিয়ে যাই, এক ক্ষারকীয় অম্লে ট্রান্সফার করি HCl, তাহলে কি হবে? এই যে কোনো এক জায়গায় ঘনমাত্রা, ঘনমাত্রা অথবা আয়তন যে কোনো এক জায়গায় 2 দিয়ে গুণ হয়ে যাবে। যে কোনো এক জায়গায় আমার হচ্ছে 2 দিয়ে গুণ হয়ে যাবে। তো এখন এই নিয়মে না গিয়ে আমরা আরো সহজে করতে পারি, সেটা হচ্ছে এই যে শর্টকাট নিয়মটা। ঠিক আছে, এই সামেশন ইভিএস, এটা তোমার অ্যাডমিশনে যদি কখনো ইয়াতে রিটেনে আসে, তুমি ডিরেক্ট এই ফর্মুলা দিয়ে করতে পারবা, কিন্তু বোর্ড বোর্ড এক্সামে এই ফর্মুলা ইউজ করা যাবে না। তাহলে এক পাশে হচ্ছে জারক থাকবে, এটা খুবই সহজ, এক পাশে হচ্ছে জারক, আরেক পাশে হচ্ছে বিজারক। ঠিক আছে, তাহলে আমরা জানি এসিড হচ্ছে কি? এসিড হচ্ছে আমার জারক আর বেজ হচ্ছে কি? আমার বিজারক, মাত্র আমরা দেখলাম। তাহলে এখন এই সূত্রটা যদি বসাই, দেখো এখানে এসিড আছে কি আমার? দুইটা। তাহলে ই, ই মানে হচ্ছে তুল্য সংখ্যা। ই কি? ই হচ্ছে তুল্য সংখ্যা। তাহলে HCl এর তুল্য সংখ্যা হচ্ছে 1, এটার আয়তন হচ্ছে 40 সিসি আর এটা ঘনমাত্রা হচ্ছে 0.4। প্লাস দেখো H2SO4 এর তুল্য সংখ্যা হচ্ছে কি? 2। এই H2SO4 এই অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2, 2 গুণন এর আয়তন কত? 50।
ইন্টু 0.6। ঠিক আছে, এখন দেখো এই পাশে হচ্ছে ক্ষার, তাহলে ক্ষার NaOH, তাহলে দেখো এর ক্ষেত্রেও মূল সংখ্যা হচ্ছে 1, আর ঘনমাত্রা হচ্ছে কি, ঘনমাত্রা হচ্ছে এক্স ধরলাম, সরি ঘনমাত্রা না, আয়তনকে এক্স ধরলাম, XCC, আর ঘনমাত্রা হচ্ছে 0.3 মোলার। ঠিক আছে, সেন্টিমিটার কিউব, সিসি বা সেন্টিমিটার কিউব, আর ml কিন্তু সেম। ঠিক আছে, তাহলে এইখানে দেখো ক্যালকুলেশন করলে আমি কত পাই, এক্স সমান সমান আমার আসবে হচ্ছে 253.33 এত সিসি বা এত ml। বুঝছো? তা দেখো এই ম্যাথটা কিন্তু খুবই সহজে হয়ে গেল। তাহলে এই টাইপের যত ম্যাথ আছে সব করা যাবে। এখানে ই হচ্ছে আমার কি, তুল্য সংখ্যা, আর ভি হচ্ছে কি আয়তন, আর এস হচ্ছে আমার ঘনমাত্রা। তাহলে এই টাইপের যদি আমরা আরেকটা ম্যাথ সলভ করি, দেখো এর উদ্দীপকটা একটু বড় হবে, ভেজাল যুক্ত, এবং এখানে দিছি আমি ভেজাল যুক্ত, ভেজাল যুক্ত Na2CO3 এর 1.881 এত গ্রাম ভরের, এত গ্রাম ভরের একটি নমুনাকে, এত গ্রাম ভরের একটি নমুনাকে দ্রবীভূত করে, দ্রবীভূত করে আয়তন 250 সিসি করা হলো, করা হলো। এই দ্রবণের 25 সিসি m/10 মাত্রার HCl 4505 সিসি দ্রবণকে পূর্ণ প্রশমিত করে, পূর্ণ প্রশমিত করে। তাহলে Na2CO3 এর মধ্যে ভেজাল, এর মধ্যে ভেজালের শতকরা, ভেজালের শতকরা পরিমাণ কত? তাহলে তুমি একটা জিনিস আমাকে বলো, যে এই সূত্রটা, এই যে ম্যাথটা, হ্যাঁ এই ম্যাথটা হচ্ছে সামেশন ইভিএস সমান সমান সামেশন ইভিএস, এটা দিয়ে করা সম্ভব কিনা। মনে হবে যে এখানে দেখো ভেজাল যুক্ত, ভেজাল যুক্ত Na2CO3 দেওয়া আছে এত গ্রাম ভরের একটা নমুনাকে দ্রবীভূত করে আয়তন করা হয়েছে এত। ঠিক আছে, ওই দ্রবণের আমি কতটুকু নিছি, 25 ml বা 25 সিসি, m/10 ঘনমাত্রার এই সিএল দ্বারা এত আয়তন দিলে সেটা পূর্ণ প্রশমিত হয়ে যায়। তাহলে এখন Na2CO3 মধ্যে ভেজালের পরিমাণ কত, দেখো তাহলে এই ম্যাথটা এখন করব। তাহলে দেখি সামেশন অফ ইভিএস এটা একটুখানি ব্যবহার করে দেখি। হুম, সামেশন অফ ইভিএস ইকুয়াল টু সামেশন অফ ইভিএস, এক পাশে থাকবে জারক, আরেক পাশে থাকবে হচ্ছে বিজারক। তাহলে এখানে মানে এক পাশে এসিড দিব, আরেক পাশে ক্ষার। তাহলে এইখানে দেখো টু, টু কার হবে, টু হচ্ছে তোমার এই যে এই ক্ষারটা, এই হচ্ছে দ্বি অম্লীয় ক্ষার, দ্বি অম্লীয় ক্ষারক, যার কারণে এর তুল্য সংখ্যা হচ্ছে কি 2। তারপরে এর, এখন এইখানে দেখো ওর ভরের মান দেওয়া আছে, ভরের মান, তাহলে আমরা জানি এন সমান সমান কি ভিএস, এন সমান সমান কি ভিএস না, তাহলে এইখানে আমি লিখতে পারি এন, এন অফ Na2CO3। আচ্ছা, তারপরে দেখো ওয়ান, এটা কার, যে এসিডটা আমি যোগ করছি এই সিএল, তার তুল্য সংখ্যা হচ্ছে 1, আর ওর আয়তন কতটুক দিছি আমি, ওর আয়তন দিছি হচ্ছে আমি 24.2 এটাকে আমি দেখো তো এটা এমএল না, এমএল কে আমি 1000 দিয়ে ভাগ করব,
তাহলে সেটা চলে যাবে হচ্ছে কি লিটারে। আর এটা ঘনমাত্রা কত? 0.1 মোলার। ঠিক আছে, ঘনমাত্রা কত? 0.1 মোলার। এইখানে তাহলে 2 ইন্টু ভর ওর, আচ্ছা, ডাব্লিউ, অফ Na2CO3 ডিভাইডেড বাই এই Na2CO3 আণবিক ভর হচ্ছে 106। তাহলে 1 ইন্টু, তাহলে কত হবে? 24.05 ডিভাইডেড বাই 1000 ইন্টু 0.1। তাহলে আমার ডাব্লিউ অফ Na2CO3 কত আসবে? 0.12746 5। তাহলে এখন দেখো তো বিক্রিয়ায় যে ভরটা অংশ নেয় সেটা আমার কি ভর? বিক্রিয়া যে ভরটা অংশ নেয় সেটা হচ্ছে বিশুদ্ধ, যেটা সম্পূর্ণ ভেজাল মুক্ত। তাহলে এইখানে আমার Na2CO3 দিছে হচ্ছে 1.881 এত গ্রাম। ঠিক আছে, তাহলে এর মধ্যে ভেজাল আছে কতটুকু? ভেজাল, তো দেখো ভেজালটা বের করা যাবে, তার আগে আমি বিশুদ্ধ কতটুকু সেটা বের করি। তাহলে 25 সিসি। কেন ভাই? দেখো, এই যে N2CO3 সোডিয়াম কার্বনেটের এই যে 250 ml বা 250 সিসি যে দ্রবণ তৈরি করছি, সেখান থেকে আমি নিছি মাত্র 25 সিসি। তাহলে বিক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করছে 25 সিসি। তো এই 25 সিসিতে বিশুদ্ধ বিশুদ্ধ Na2CO3 আছে, যেটা বিক্রিয়ায় অংশ নেয় 1.27465 এত গ্রাম, যে ভরটা বিক্রিয়ায় অংশ নেয়। তাহলে এখন 250 সিসি, ঠিক আছে, আমি তৈরি করছিলাম কটুক, তৈরি করছি আমি 250 সিসি। তাহলে এই যে 250 সিসি, তাহলে সম্পূর্ণটার মধ্যে Na2CO3 এটা বিশুদ্ধ আছে 0.12746 5 ইন্টু 250 ডিভাইডেড বাই 25। এটা কাটলে কত হয়? 10 হয়। তাহলে 1.27465 এত গ্রাম, এটা হচ্ছে সম্পূর্ণ যে দ্রবণ, সেখানে কতটুকু বিশুদ্ধ। তাহলে এই যে বিশুদ্ধ এটা, দেখো তো, এটা হচ্ছে 250 সিসি, তাই না? 250 সিসি। তাহলে এই যে 250 সিসি N2CO3, ওর মধ্যে কতটুকু তোমার Na2CO3 ছিল? সেখানে সোডিয়াম কার্বনেট ছিল হচ্ছে 1.881 গ্রাম। তাহলে 1.881 গ্রাম। তাহলে ভেজালে শতকরা কি হবে? ভেজালে শতকরা হবে 1.881 গ্রাম সোডিয়াম কার্বনেট। তাহলে বিশুদ্ধ কতটুকু? মোট মোট দ্রবণে বিশুদ্ধ যে সোডিয়াম কার্বনেট সেটা আমি বিয়োগ করে দিচ্ছি। তাহলে এটাকে এখন তুমি যদি ক্যালকুলেশন করো পাবা হচ্ছে 32.2355%। তাহলে এটা হচ্ছে কি আমার ভেজালের পরিমাণ 32.2355%। তাহলে আশা করি এমন এই সূত্র দিয়ে দু একটা ম্যাথ দিলে তুমি পারবা। ঠিক আছে, কিন্তু সাবধান, এই সূত্র দিয়ে কিন্তু বোর্ড প্রশ্নে অ্যান্সার করা যাবে না। বোর্ড প্রশ্নে অ্যান্সার করা যাবে না, কিন্তু অ্যাডমিশনে আসলে তখন সহজেই তুমি এইটা দিয়ে করে ফেলতে পারবা। রিটেনে আসলে অবশ্যই পারবা, এমসিকিউ আসলে পারবা। ঠিক আছে, বোর্ড প্রশ্নের জন্য হচ্ছে যে বড় নিয়মটা যেটা শিখছো সেই নিয়মে করবা। তাহলে এটা গেল 1 নাম্বার টপিক। এই নেটে কি সমস্যা হয় শুনতে? আচ্ছা, ঠিক আছে। হুম। কয় মিনিট হয়েছে দেখা যায় নাকি? দেখো তো। দাঁড়াও, দেখো একটা সহজ ম্যাথ গুলা করি। আমরা তো জানি তাই না, টপিক 2, আজকে টপিক 2।
একটা জিনিস আমরা বুঝবো সেটা হচ্ছে W/W। ধরো একটা ঘনমাত্রা পার্সেন্টেজ দেওয়া আছে 10%, W/W, W/V, ঠিক আছে, W/V, W/V, আর হচ্ছে 10% V/V। তো এইটা মানে কি V/V? মানে হচ্ছে 100 ml এর মধ্যে সলিউট বা ভর আছে, ভর হচ্ছে তোমার 10 ml। আর এইখানে 100 ml এর মধ্যে ভর আছে হচ্ছে তোমার 10 গ্রাম, ঠিক আছে। আর এইখানে দেখো, এখানে ওই একশো গ্রাম এর মধ্যে ভর আছে হচ্ছে আমার 10 গ্রাম। দেখো এটা নিয়ে একটা ম্যাথ দেখি আমরা, এটা নিয়ে একটা ম্যাথ দেখি। 0.20 এত কেজি মার্বেল, মার্বেল সম্পূর্ণরূপে, টপিক টুতে আমরা কি দেখবো এখন? টপিক টুতে আমরা দেখবো হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে, পার্সেন্টেজ গুলা। তিন ধরনের পার্সেন্টেজ হয়, এই যে W/W, W/V আর V/V। তো এটা মানে কি? W/W মানে কিন্তু দ্রবণটা যদি 100 গ্রাম হয় সেখানে হচ্ছে আমার ভর থাকবে কত? 10 গ্রাম। আর দ্রবণটা যদি আমার 100 ml এর হয় সেখানে ভর থাকবে হচ্ছে আমার কি, তোমার 10 গ্রাম। এইটা হচ্ছে 10% W/V। আর এইখানে দেখো, যদি সেটা 10% V/V বলে, তাহলে সেখানে দ্রবণ যদি হয় ভি, মানে হচ্ছে আয়তন 100 ml, তাহলে সেখানে ভর থাকবে হচ্ছে 10 ml, ঠিক আছে। তাহলে দেখো একটা ম্যাথ দেখো, এত মার্বেল সম্পূর্ণরূপে, সম্পূর্ণরূপে দ্রবীভূত করতে কত কেজি, কত কেজি 10% W/W নাইট্রিক অ্যাসিড লাগবে, W/W নাইট্রিক অ্যাসিড প্রয়োজন হবে, নাইট্রিক অ্যাসিড প্রয়োজন হবে। দেখো এটা সলিউশন কেমনে করব? সল সলিউশন, দেখো মার্বেল, তাহলে মার্বেল পাথর, তাই না, মার্বেল পাথরকে আমি দ্রবণীয় করব। তাহলে মার্বেল পাথর বলতে সাধারণত বোঝানো হয় ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে মার্বেল পাথর বলতে সাধারণত ইন্ডিকেট করে ক্যালসিয়াম কার্বনেটকে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে তুমি দ্রবণীয় করবা কার সাহায্যে? নাইট্রিক অ্যাসিডের সাহায্যে। কার সাহায্যে? নাইট্রিক অ্যাসিডের সাহায্যে। তাহলে কি তৈরি হবে? ক্যালসিয়াম নাইট্রেট তৈরি হবে, ক্যালসিয়াম নাইট্রেট তৈরি হবে, আর H2O তৈরি হবে, আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, ঠিক আছে। এখন এখানে দেখো একটু সমতা করি আমরা হালকা। সমতা করলে কি হবে? এই যে নাইটের হচ্ছে দুইটা, তাহলে এখানে দুই বসাইলে হয়ে গেল, এটা হচ্ছে সমতা হয়ে গেল। তাহলে এখন আমার ডাব্লিউ অফ CaCO3 এর মান কত দেওয়া? এর মান দেওয়া হচ্ছে 0.20 এত কেজি দেওয়া, ঠিক আছে। তাহলে এখন এই ম্যাথটা যদি আমি করি, দেখো 10 কেজি, কেজিতে রাখলে লাস্ট যে অ্যান্সার সেটাও তোমার কেজিতেই আসবে, ঠিক আছে। এটা হচ্ছে একবার অ্যাডমিশনে আসছিল, কোনো সমস্যা নাই, লাস্ট অ্যান্সারটা তোমার কেজিতেই আসবে। তাহলে দেখো, এই 10 কেজি নাইট্রিক অ্যাসিড আছে 100 কেজি নাইট্রিক অ্যাসিডে, 100 কেজি নাইট্রিক অ্যাসিডে। তার মানে 10 কেজি, ভর হচ্ছে 10 কেজি, সেটা আছে 100 কেজি নাইট্রিক অ্যাসিডে। এটা আমি কোত্থেকে পাইলাম? এটা পাইলাম হচ্ছে 10% W/W নাইট্রিক অ্যাসিড থেকে, 10% W/W নাইট্রিক অ্যাসিড থেকে। তাহলে এইখানে দেখো, তাহলে এই জিনিসটা আমি লিখে রাখি। এখন আমি স্টয়কিওমেট্রি অ্যাপ্লাই করি, স্টয়কিওমেট্রি। এই নিয়মটা কিন্তু আমি আগের একটা ক্লাসে শিখাইছি, স্টকিওমেট্রি দিয়ে কেমনে সহজে ম্যাথটা করা যায়। দেখো আমি সমীকরণটা লিখছি, এই সমীকরণটার উপরে এখন আমি স্টয়কিওমেট্রি অ্যাপ্লাই করব। দেখো, মোল সংখ্যা, ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা সমান সমান কি,
নাইট্রিক অ্যাসিডের মোল সংখ্যা কখন সমান হবে? এটাকে 2 দিয়ে ভাগ করে দিলে কেন? কারণ বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে 2 মোল নাইট্রিক অ্যাসিডের সাথে, তাহলে 2 মোল নাইট্রিক অ্যাসিড। তাহলে এই যে মোল অফ হচ্ছে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, মোল অফ নাইট্রিক অ্যাসিড, এটাকে আমি সমান করতে পারবো 2 দিয়ে ভাগ করলে। তাহলে এখন দেখো, ডাব্লিউ অফ ক্যালসিয়াম কার্বনেট, আর ক্যালসিয়াম কার্বনেটের আমরা ভর জানি কত, 100। তারপরে দেখো, ডাব্লিউ অফ নাইট্রিক অ্যাসিড গুণ হচ্ছে কত, 2 × 1 + 14 + 48। আচ্ছা, তাহলে কি হবে এটা? ডাব্লিউ এর মান, ডাব্লিউ নাইট্রিক অ্যাসিড, আর এটা ডাব্লিউ এর মান তো আমরা জানি, তাই না? এটা ডাব্লিউ এর মান কিন্তু আমরা জানি কত। এই ডাব্লিউ এর মান হচ্ছে, এখানে দেওয়া আছে প্রশ্নে, দেখো 200 গ্রাম, 200 গ্রাম, গ্রামে নিয়ে গেলাম। তাহলে এই নাইট্রিক অ্যাসিডটা আমার কিসে আসবে? গ্রামে আসবে, 252 গ্রাম। এখন এইটাকে আমি কেজিতে নিয়ে করলাম, যেহেতু শুরুতে আমি কেজিতে রাখছি, তাই আমি এটাকে আবার কেজিতে নিয়ে গেলাম। তাহলে নাইট্রিক অ্যাসিডের ভর কত? এত। তাহলে দেখো, বিক্রিয়াতে অংশ নেয় 0.252 কেজি নাইট্রিক অ্যাসিড। তাহলে এখানে আমি এখন সেটা অ্যাপ্লাই করি, তাহলে 0.252 এত কেজি নাইট্রিক অ্যাসিড আছে কতটুকুতে? 100 ইন্টু 0.252 ডিভাইডেড বাই হচ্ছে 10, এত কেজি নাইট্রিক অ্যাসিডে। তাহলে এটা কত হবে? 252 এত কেজি নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে দেখো তো আমার প্রশ্নে কি চাইছে, কত কেজি 10% নাইট্রিক অ্যাসিড দরকার হবে, দেখছো? তাহলে এই যে আমি সেই শর্তটাকে ব্যবহার করে কত কেজি লাগবে সেটা আমি ব্যবহার করে ফেলছি। দেখো, খেয়াল করে দেখো, এইটা কিন্তু আমার দ্রবণে কতটুকু মানে বিক্রিয়ায় অংশ নেয় সেই ভরটা। এখন এইটাকে আবার নিতে কনভার্ট করতে হবে আমার 10% ডাব্লিউ এ। তাহলে এই যে 10% ডাব্লিউ এ, এইটা কনভার্ট করার পরে সে অ্যান্সারটা আসছে আমার 2.52 কেজি। তাহলে আমার অ্যান্সার হবে, তাহলে আমার অ্যান্সার কি হবে? 2.52 কেজি, কেজি 10% ডাব্লিউ এইচ নাইট্রিক অ্যাসিড দরকার হবে। ঠিক আছে, এত দরকার হবে। তাহলে ম্যাথ কিন্তু সহজ, কিন্তু ভাষাটা একটু ঘুরাই লিখতে হয়। ঠিক আছে, ম্যাথ কিন্তু এইখানে আমার শেষ হয়ে গেছে, এইখানে ম্যাথ শেষ। কিন্তু এইটাকে আবার, এই যে শর্ত দেওয়া ছিল 10% ডাব্লিউ এত এত কনভার্ট করলে সেইখানে আমার কত কেজি লাগবে, যার কারণে আমার অ্যান্সারটা হচ্ছে 2.52 কেজি। ঠিক আছে, তাহলে আশা করি এই ম্যাথটা আমরা পারবো। তাহলে এইটা গেল হচ্ছে 2 নাম্বার টপিক, যেটা হচ্ছে আমার ডাব্লিউ বা ঘনমাত্রার যেই ঘনমাত্রার যে কনসেপ্টটা আছে সেটা দিয়ে এক এক ধরনের ম্যাথ গেল। আচ্ছা, তাহলে এখন নেক্সট টাইপে আমরা একটু ইম্পর্টেন্ট একটা ম্যাথ দেখবো, আশা করি এটা মিস করবা না। 7 মিনিটে হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, পড়াবো, পড়াবো। ঠিক আছে, তুমি কি পড়তে চাও নাকি চাও না বলো? 50%? আচ্ছা ঠিক আছে, তাহলে পড়ো। হুম, আচ্ছা, তাহলে ঘনমাত্রা প্লাস হচ্ছে মোল। ঠিক আছে, ঘনমাত্রা প্লাস হচ্ছে মোল সংখ্যা, এগুলো হচ্ছে এই টাইপের একটা ম্যাথ দেখবো। দেখো, আসলে এখানে মোল বলতে আমি কি বোঝাচ্ছি,
মানে মোলের কিছু মানে রূপ আছে, যেমন আমরা খালি দেখছি কি মোল মানে হচ্ছে খালি এই মোল, তাই না? এখন আমরা অন্য কিছু মোল দেখবো। দেখো, টাইপ 3 এখানে আমরা ঘনমাত্রা ঘনমাত্রা কনভার্সন দেখছি কি তিন ধরনের। একটা হচ্ছে W/W, তারপরে হচ্ছে কি W/V, আবার কি V/V, V/V, তাই না? এখন মোল আমরা জানি খালি এই যে খালি এই এমনি খালি মোল লেখে 1 মোল, কিন্তু মোল এখন আমরা মানে অন্য একটা এককে লিখবো। ঠিক আছে, তাহলে কেমন একটা এক্সাম্পল দিয়ে দেখাই। দেখো, এটা অনেক আগে, এটা হচ্ছে আগে আসতো, এখন আসে না। তাও একবার দেখে রাখা ভালো, যেমন এটা বইয়ের 4 পাশে আসছে, বইয়ের 4 পাশে। দেখো, হ্যাঁ, তাহলে 100 গ্রাম, না, না, এটা রিসেন্টলি আসছে। ঠিক আছে, রিসেন্টলি অনেক ভার্সিটিতে আসছে এবং এমসিকিউ আসছে, যেটা আমি লিখি নাই। যে ভার্সিটি কই তোমাদের মানে আগ্রহ, সেই ভার্সিটির নাম লিখে রাখছিলাম খালি, কারণ এত লেখার তো জায়গা নাই, তাই না? এত গ্যাস, আচ্ছা, বাতাসে বাতাসে সম্পূর্ণ দহন করা হচ্ছে, দহন করা হচ্ছে, তাহলে এত গ্রাম মোল, 100 গ্রাম মোল মিথেনকে বাতাসে সম্পূর্ণ দহন করা হচ্ছে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 760 মিলি মিলিমিটার মার্কারি চাপ, চাপে চাপে দ্রাব্য, কি বললাম, চাপে দ্রাব্য গ্যাসের দ্রাব্য গ্যাসের আয়তন কত হবে? গ্যাসের আয়তন কত হবে? বাতাসে নাইট্রোজেন 79%, 79%, অক্সিজেন হচ্ছে 21%, V/V। তাহলে এটা হচ্ছে আমরা দেখব ঘনমাত্রার এককটা V/V তে। ঠিক আছে, তাই দেখি এই ম্যাথটা কেমনে সলভ করে। দেখো, সলিউশন সলিউশন করব। তাহলে 1 গ্রাম মোল বলতে বোঝায় হচ্ছে সহজ কথা 1 মোল, আর কিছুই না। তাহলে 1 গ্রাম মোল বা 1 মোল একই কথা। ঠিক আছে, 1 মোল একই কথা। আর যদি বলে 1 কেজি মোল, 1 কেজি মোল, সেটা মানে কিন্তু 1000 মোল। ঠিক আছে, তাহলে এই দুইটা জিনিস জানলে দেখো এই ম্যাথটা হচ্ছে। তারপর হচ্ছে V/V, এটা একটু আমাদের জানতে হবে। এটা দিয়ে এখন ম্যাথটা সলভ করতে হবে। দেখো, মিথেন, এটাকে হচ্ছে অক্সিজেন দিয়ে হচ্ছে আমি কি করলাম, জারিত করলাম, দ্রাব্য করলাম, কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, আর পানি তৈরি হইলো। ঠিক আছে, তাহলে পানি এখানে 2 দিলেই দেখো সমতা হয়ে যাচ্ছে, সহজেই সমতা হয়ে যাচ্ছে। তাহলে এই যে মিথেন গ্যাস, তাহলে মিথেন গ্যাসে এখানে দেখো প্রশ্নটা দেখো খেয়াল করে, এখানে আমার কিছু তথ্য দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, এত তাপে এবং এত চাপে দ্রাব্য গ্যাসের আয়তন কত হবে, তাই না? তাহলে দেখো, এই তথ্যগুলো আমি লিখি। পি সমান সমান হচ্ছে 760 এত মিলিমিটার মার্কারি। তারপরে মোল, এম সমান সমান হচ্ছে 100 100 গ্রাম মোল বা 100 মোল। ঠিক আছে, গ্রাম মোল আর মোল সমান। তাপমাত্রা কত? 273 ডিগ্রি, সরি, 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে এখন বাতাসের মধ্যে, দেখো বাতাসের মধ্যে সেখানে কি বলা ছিল, বাতাসের মধ্যে আছে হচ্ছে আমার 79% V/V নাইট্রোজেন, আর অক্সিজেন হচ্ছে আমার 21% এটার V/V। তাহলে এখন দেখো, এখান থেকে আমি লিখতে পারি, নিচেই লিখি, বাতাসে 21 লিটার অক্সিজেন, 21 লিটার অক্সিজেন, যেহেতু 21% কি ভি বাই ভি হচ্ছে আমার, V/V হচ্ছে বাতাসের অক্সিজেন, 21% V/V। তাহলে
একশো 100 ml বা 100 লিটারে হচ্ছে কত লিটার থাকবে? 21 লিটার। বা যদি আমি বলি 100 ml এ, তখন তখন হবে কি 21 ml। দেখো, 21 লিটারে ধরলাম এটা লিটার, তাহলে 21 লিটারে অক্সিজেন পাই। আমি 100 লিটার বাতাসে, 100 লিটার এয়ারে। এখন এখানে দেখো কতটুক লাগবে। এই এটার স্টকিওমেট্রি দিয়ে করি। স্টকিওমেট্রি দিয়ে হচ্ছে আমি এই নাইট্রোজেনের জন্য দেখো, এখানে সরি, নাইট্রোজেন না, এই ভি অফ অক্সিজেন বাই করব। আর হচ্ছে সি, মানে মিথেনের হচ্ছে মোল সংখ্যা, মিথেনের মোল। হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। দেখো এই ম্যাথটা তাহলে শুরু থেকে আলোচনা করি একটু। দেখো, আগের পার্টে হচ্ছে আমরা ঘনমাত্রা নিয়ে আলোচনা করছিলাম 3 ধরনের। এখন হচ্ছে ঘনমাত্রা সহ হচ্ছে মোল সংখ্যা দুইটা নিয়ে আলোচনা হচ্ছে। ঠিক আছে। তো একটা অ্যাডমিশনে আসছে এমন একটা ম্যাথ দেখতেছি, যে ম্যাথে বলছিল যে 100 গ্রাম মোল, ঠিক আছে, গ্রাম মোল কিছুই না, গ্রাম মোল আর মোল হচ্ছে সমান, ঠিক আছে। 100 গ্রাম মোল মানে হচ্ছে 100 মোল মিথেন গ্যাস থাকবে। তো সেটাকে আমি সম্পূর্ণরূপে কি করব, এখন দহন করব। তো কেমনে দহন করা হয়েছে, দহনের শর্তটা দিয়ে দিছে। শর্তটা কি দিছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিছো এবং 760 মিলিমিটার মার্কারিতে দিছো। তারপরে তুমি সেটাকে দহন করছো। তাহলে এই যে এখন দহনের পরে সেটা আয়তন কত হবে? তাহলে আমার কাছে চাচ্ছে হচ্ছে আয়তন। তাহলে দেখো, এই যে আয়তনটা চাচ্ছে, তাহলে আমি আমি জানি কি, 1 গ্রাম, 1 গ্রাম মোল সমান সমান হচ্ছে 1 মোল। আর যদি বলতো 1 কেজি মোল, সহজে তাহলে 1 গ্রাম মোল সমান সমান যদি 1 মোল হয়, 1 কেজি হবে 1000 মোল। ঠিক আছে। মিথেন গ্যাস, এখন মিথেন গ্যাস এখানে দ্রাব্য হওয়ার বা তাকে হচ্ছে পোড়ানোর জন্য কিছু শর্ত দিছে। দেখো, চাপ হচ্ছে দিছে 760 মিলিমিটার মার্কারি, আর হচ্ছে তোমার মোল সংখ্যা কি, 100 গ্রাম মোল বা 100 মোল। এখন এটার উপরে আমি স্টয়কিওমেট্রি অ্যাপ্লাই করব। স্টয়কিওমেট্রি স্টয়কিওমেট্রি রুল অ্যাপ্লাই করি। তাহলে স্টয়কিওমেট্রি রুল যদি অ্যাপ্লাই করতে চাই, দেখো তো এখানে অপশন হচ্ছে দুইটা। ঠিক আছে। আগে আমার সমতা করে নেওয়া লাগবে। তাহলে এন অফ মিথেন, এটা সমান হবে এন অফ অক্সিজেন, অক্সিজেনের মোল সংখ্যার। কখন? যেহেতু বিক্রিয়াতে খেয়াল করে দেখো 2 মোল অক্সিজেন আছে, তাহলে এটাকে আমি 2 দিয়ে ভাগ করলেই দুইজন সমান হবে। ঠিক আছে। তাহলে এখন এটার মোল সংখ্যা কত দেওয়া আছে, মোল সংখ্যা দেখো 100, ডিরেক্ট বসাই দিই 100। মিথেনের ক্ষেত্রে মোল সংখ্যা দেওয়া আছে 100। এখন তাহলে অক্সিজেনেরটা আমি বের করব। তাহলে অক্সিজেনটা কত আসবে, দেখো 2। এখন আমরা একটা সূত্র শিখছিলাম না, যে পিভি, পিভি সমান সমান কি এনআরটি না? পিভি সমান সমান হচ্ছে এনআরটি। তাহলে এন সমান সমান হচ্ছে পিভি বাই হচ্ছে আরটি। দেখো এই সূত্রটা আমি এখন এন এর জায়গায় বসাবো। তাহলে এন এর জায়গায় যদি আমি এটা বসাইতে চাই, এখানে দেখো 760 মিলিমিটার মার্কারি, এটাকে লেখা যায় 1 ATM। তাহলে লিখলাম 1 লিখলাম। তারপরে আয়তন ভি অফ O2। তারপরে দেখো আরটি, তাহলে আরটি কোন এককে আসবে, লিটার এটিএম এ। দেখো লিটার এটিএম এ আসবে। তাহলে লিটার এটিএম এ হচ্ছে 0.0821 ইন্টু 821 হচ্ছে তোমার তাপমাত্রা 273 কেলভিন। তাহলে ভি অফ O2, অক্সিজেন আয়তন, কোন এককে আসবে, যেহেতু লিটার এটিএম এ, আর এর মানটা আমি নিচ্ছি হচ্ছে লিটার এটিএম, তাহলে অবশ্যই ভি এর মানটা লিটারে আসবে। তাহলে 44828266 এত লিটার আমার কি অক্সিজেন আছে, এত লিটার কি অক্সিজেন আছে। তাহলে দেখো এটা হচ্ছে আমি এখন এখানে অ্যাপ্লাই করি, তাহলে বের হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে এই যে 4482.66 লিটার অক্সিজেন পাই আমরা কত লিটার থেকে, 100 ইন্টু 4482.66 ভাগ হচ্ছে
21 এত লিটার এয়ারে, বুঝছো? এত লিটার এয়ারে, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে আমার? 346 এত লিটার এয়ার। ঠিক আছে, তো প্রশ্নটা আমার কি চাইছিল? দেখো তো প্রশ্নে আমার কি চাইছিল। প্রশ্নে চাইছিল যে 100 মোল বা 100 গ্রাম মোল মিথেন গ্যাসকে বাতাসে সম্পূর্ণরূপে দহন করা হচ্ছে, এবং দহনের শর্ত হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর হচ্ছে 1 ATM বা 760 মিলিমিটার মার্কারি। এই চাপে দহন গ্যাসের আয়তনটা কত হবে? দ্রাব্য গ্যাস, তাই না? তাহলে দ্রাব্য গ্যাসের আয়তনটা কত হচ্ছে? দ্রাব্য গ্যাসের আয়তন কত হবে দেখো তো? 22.41 যেটা আসছে, এটা হচ্ছে টোটাল দাহ্য গ্যাসের তোমার হচ্ছে আয়তন আনবো। দেখো, এখানে একটা অংশ একটু বের করতে হবে এই জায়গা থেকে। এই জায়গা থেকে দেখো, পিভি সমান সমান হচ্ছে এনআরটি। পিভি সমান সমান এনআরটি। তাহলে দেখো, এইখানে এইখানে আমার কত আসবে? তাহলে ওয়ান ওয়ান এটিএম, এ দেখো 1 ATM, তারপরে হচ্ছে আয়তন ভি, চাপের মান কত? 100 ml, গুণ হচ্ছে কত? 0.0821, ইন্টু হচ্ছে 273। তাহলে এইখান থেকে আমার ভি এর মান আসে, এখান থেকে ভি এর মান আসবে কত? ভি এর মান আসবে 2241.33 এত লিটার। ঠিক আছে, তা দেখো তো, বাতাসে দ্রাব্য বাতাসে দ্রাব্য হচ্ছে এত লিটার, তাই না? বাতাসের দ্রাব্য হচ্ছে এত লিটার। আর তুমি যে শর্ত দিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ATM চাপে তুমি যে দহন করছো এই একশো একশো মোল, তাই না? তুমি হচ্ছে 100 মোল নিছিলা, 100 মোল নিছিলা হচ্ছে মিথেন গ্যাস, তাকে তুমি দহন করছো। দহন করার ফলে দেখো, সেইখান থেকে সেইখান থেকে যতটুকু দ্রাব্য হয়, আবার কিছু পরিমাণ হচ্ছে বাতাসেও হয়। জিনিসটা কি? ধরো তুমি এইখানে কিছু পরিমাণে গ্যাস নিছো, 100 মোল, দেওয়াই তো আছে 100 মোল, তাই না? একে তুমি দহন করবা। তাহলে এই যে তুমি একে দহন করলা, ঠিক আছে, সাইডে ধরো বাতাসে কিছু গ্যাস ছিল, হ্যাঁ, বাতাসের মধ্যে হচ্ছে তোমার অক্সিজেন আছে। তাহলে এই যে বাতাসের মধ্যে অক্সিজেন, সেটা দহন হয়েছে হচ্ছে এতটুকু এয়ারে। আর তুমি যে দহন করছো একশো মোল মিথেন, সেইখানে সেইখানে অক্সিজেন লাগছে হচ্ছে কত? এই যে এতটুকু। ঠিক আছে, তাহলে এই যে মোট দ্রাব্য গ্যাস কত হবে? এই দুইটাকে যোগ করে দাও। 33 লিটার। তো এটা কত হবে অ্যান্সার? 23,587.33 এত। তাহলে এখানে ভাইয়া কোন জিনিসটা দেখো তো বাদ গেল? নাইট্রোজেন, তাই না? নাইট্রোজেন। দেখো, আমরা কিন্তু নাইট্রোজেন নিয়ে কোনো ম্যাথ করলাম না। কেন নাইট্রোজেন নিয়ে কিছু করলাম না কেন? কারণ নাইট্রোজেন হচ্ছে দ্রাব্য না। ঠিক আছে, নাইট্রোজেন দ্রাব্য দ্রাব্য নয়, হ্যাঁ। বিশেষ হয় হয় না এটা। নাইট্রোজেন কিন্তু দ্রাব্য না, যার কারণে নাইট্রোজেন যদি দ্রাব্য হইতো, ঠিক আছে, নাইট্রোজেন যদি দ্রাব্য হইতো, তাহলে কিন্তু এইটাকে নিয়ে আমরা নতুন একটা আয়তন বের করতাম। তারটা দেওয়া আছে না শর্ত, তোমার 79% V/V, এইটা দিয়ে নাইট্রোজেনের একটা আমরা আয়তন বাইর করতাম। সেটাকে আবার, সেটার জন্য অক্সিজেন লাগতো, ঠিক আছে, অক্সিজেন লাগতো, সেটাকে আবার তার সাথে আমরা যোগ করতাম। কিন্তু নাইট্রোজেন সাধারণত কি দ্রাব্য হয় না, যার কারণে মোট যে দ্রাব্য গ্যাস, হ্যাঁ, চিপসের প্যাকেটে আসলে নাইট্রোজেন দিয়ে ওইটা হচ্ছে সতেজ রাখা হয়। ঠিক আছে, এখন জিনিসটা দেখো, হ্যাঁ, সতেজ রাখে। যদি নাইট্রোজেনও মনে করো ভালো মতো দ্রাব্য হইতো, তাহলে কি হইতো? বাতাসে যদি ছোট একটা, হ্যাঁ, মনে করো ম্যাচ, তুমি একটা ম্যাচ মারছো,
বাতাসে যদি 79% নাইট্রোজেন আছে, নাইট্রোজেন সহজে যদি দ্রাব্য হইতো, নাইট্রোজেনকে যে দহন করা যায় না তা না, দহন করা যায়। তুমি যখন এখানে একটা আগুন জ্বালাবা, তার আশেপাশে হচ্ছে নাইট্রোজেন আছে, বাতাসে নাইট্রোজেন গুলা তখন আর দাহ্য হয় না। তুমি যদি একটা জায়গায় আবদ্ধ করো, তারপরে তুমি নাইট্রোজেনের ওপরে সেই দহন চালাও, বিক্রিয়া চালাও, তখন দেখা যায় হ্যাঁ এই যে N2O5, তারপর নাইট্রাস অক্সাইড এইসব তৈরি হয়, নাইট্রিক অক্সাইড তৈরি হয়, ঠিক আছে। এবং এই যে নাইট্রাস অক্সাইড এইসব তৈরি হওয়ার জন্য অনেক উচ্চ তাপমাত্রা লাগে। বাতাসের তাপমাত্রায় কখনো, বাতাসে নর্মালি কখনো এটা তৈরি হবে না, উচ্চ তাপমাত্রা লাগে। তুমি এই জিনিসটা শিখছো হচ্ছে বজ্রপাতে, বজ্রপাত, ঠিক আছে, বজ্রপাত। তাহলে ওই যে বজ্রপাতের জিনিসটা, হ্যাঁ, ওইখানে হচ্ছে আমরা দেখছিলাম 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। তাহলে এই যে নাইটাস নাইটাস নাইট্রিক অক্সাইড এইসব তৈরি হবে উচ্চ তাপমাত্রায়, সহজে বাতাসের একেবারে গ্যাসের নাইট্রোজেন গুলো দ্রাব্য হয় না। তাহলে এই যে দ্রাব্য যদি হইতো, চিন্তা করো, বাতাসের নাইট্রোজেন এ যদি দ্রাব্য হইতো, তুমি একটা মেসের কাঠি জ্বালাইতা, ঠাস করে একেবারে একদম পুরো ঘর শেষ, তাই না? এই জন্য আল্লাহ সিস্টেম দেখো, নাইট্রোজেন হচ্ছে দিচ্ছে খুব বেশি, বাতাসে হচ্ছে নাইট্রোজেন দিছে অনেক বেশি, এই এবং অক্সিজেন দিছে খুবই কম, 21%, 21%, ঠিক আছে। তাহলে আশা করি এই ম্যাথটা বুঝছো, ঠিক আছে। এই ম্যাথটা আশা করি বুঝছো যে মোট দ্রাব্য গ্যাস কত হবে, ঠিক আছে। আমি হচ্ছে এইখানে বাতাসের অক্সিজেন, অক্সিজেনটা দিয়ে হচ্ছে দহন করব। এখানে দেখো দহন করছি আমি মিথেনকে, তাহলে মিথেনে কতটুকু দহন হয়েছে সেটা আয়তন হচ্ছে বাইর করলাম। তারপরে সেখানে সেখানে অক্সিজেন কতটুক লাগছে, কারণ এখানে দহন বা দ্রাব্য হচ্ছে দুইটাই, অক্সিজেনও হচ্ছে মিথেনও হচ্ছে। এই জন্য দুইটা আয়তনকে আমার যোগ করতে হবে, যেহেতু নাইট্রোজেন নর্মালি বাতাসে যখন নাইট্রোজেন থাকে সেটা মানে নর্মালি হচ্ছে দাহ্য হয় না, কিন্তু উচ্চ তাপমাত্রা দিলে তখন হয়। এখানে উচ্চ তাপমাত্রার কোনো শর্ত দেয় নাই, দিছে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাই এখানে নাইট্রোজেনটা আমরা ধরবো না। তাহলে আশা করি এই ম্যাথটা কিন্তু ভুল করার অনেক চান্স থাকে, আশা করি এই ম্যাথটা তুমি নেক্সট টাইমে আসলে ভুল করবা না, ঠিক আছে। নাইট্রোজেনটা কিন্তু বারবার বলতেছি হিসাব করা যাবে না, সেটা নর্মাল তাপমাত্রায় দাহ্য না, উচ্চ তাপমাত্রায় দাহ্য হয়। আচ্ছা, এরপরে নেক্সট টাইপের ম্যাথ, সেটা আরো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আশা করি এটা পারবা। হুম, হুম, হুম। এই জারণ বিজারণ, হ্যাঁ, ওই টপিকটা হচ্ছে করাচ্ছি না, নাকি হালকা করে দেখাই দিব? বলো, ওটা কি দেখাবো, হালকা করে দেখাই দিব? এখন যদি না দেখাইতে বলি তাহলে হয়তোবা একটা ম্যাথ করাবো, আরো কিছু ধরনের ম্যাথ করাবো, না হলে ওই মানে জারনের ম্যাথ গুলো দেখাবো আর কি। আচ্ছা, জারনের ম্যাথ দেখার আগে আরেক ধরনের ম্যাথ দেখি। ঠিক আছে, আমরা তো এখন যে ম্যাথ গুলো দেখলাম, এই অবধি আমরা যত টাইপের ম্যাথ দেখছি সবগুলোর মধ্যে ছিল মোল, ঘনমাত্রা, তারপরে ঘনমাত্রার বিভিন্ন টাইপ, W/W, W/V, আর হচ্ছে V/V। এদের সাথে হচ্ছে কি, এদের সাথে হচ্ছে মোলের কিছু ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ, ঠিক আছে। এটা এটা নিয়ে এবং এই দুইটা একসাথে কিছু ইম্পর্টেন্ট টাইপের আমরা ম্যাথ সলভ করছি। তাহলে এখন দেখো টাইপ 4, এইখানে এসে হচ্ছে আমরা দেখি ঘনত্ব, ঘনত্ব দিয়ে কিছু ম্যাথ দেখি। ডিরেক্ট তার ম্যাথে যাই, থিওরি ম্যাথের মধ্যে আলোচনা করা হবে। তাহলে 250 সিসি বা 250 ml, 0.5 মোলার H2SO4 এর দ্রবণ তৈরি করতে
দ্রবণ তৈরি করতে দ্রবণ তৈরি করতে 13% W/W H2SO4 এর H2SO4 এর আয়তন আয়তন কত নিতে হবে? কত নিতে হবে? এখানে কিছু শর্ত জুড়ে দিছে। দেখো 13%, বলছে 13% W/W, ডাব্লিউ এর ঘনত্ব, এই যে ঘনত্ব দিয়ে দিছে। তো ঘনত্ব কত? 1.25 এত গ্রাম পার সিসি। এখন তাহলে আমার কাছে কি চাইছে, যে 13% W/W H2SO4 তৈরি করতে এর আয়তন আমার কত নেওয়া লাগবে, তাই না? তাহলে দেখো এইটার এখন সলভ করি। দেখো এখানে 13% W/W ঠিক আছে, যা ঘনমাত্রা দেওয়া আছে, সরি ঘনত্ব দেওয়া আছে, সেটা না লিখলাম। তাহলে এইটাকে এটাকে এই সমান সমান হচ্ছে 250 সিসি, তারপরে তোমার এস সমান সমান হচ্ছে 0.5 মোলার, আর এত H2SO4, এই দ্রবণটা তৈরি করতে হবে। ঠিক আছে, কেমনে তৈরি করতে হবে? এইটা যোগ করে, ঠিক আছে, এই 13% W/W, এটা যোগ করে হচ্ছে আমার ভি সমান সমান 250 সিসি এবং এস সমান সমান 0.5 মোলার, এটার H2SO4 দ্রবণ তৈরি করতে হবে। তাহলে এটা আমি কেমনে করতে পারি? দেখো তাহলে আমার মোল সবকিছু, দেখো H2SO4 একটা অ্যাসিড, তাহলে লিখতে পারি এন, আমার কতটুকু দরকার, তাই না? কতটুকু দরকার, দেখো তো 0.5 এবং 250 সিসি বা এমএল। 250 সিসি মানে হচ্ছে, সিসি সমান সমান হচ্ছে এমএল, সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব যাই কথা, এমএল, এমএল একই কথা। তাহলে এত এমএল বাই হচ্ছে 1000। দেখো আমার তৈরি করতে হবে হচ্ছে এত, এটা তৈরি করতে হবে। তাহলে আমার আসলে H2SO4 এর কত মোল দরকার, কত মোল দরকার, তাহলে সেই জিনিসটা আমি বাইর করতে চাই। তাহলে কি হবে? 0.125 এত মোল, ঠিক আছে, এত মোল। তাহলে এটাকে সমান হইতে হইতে হবে কি, যতটুকু সাপ্লাই দেওয়া হয়েছে, যতটুকু সাপ্লাই দেওয়া হয়েছে তার সমান হইতে হবে। তাহলে দেখো তো, এন সাপ্লাই যতটুকু আমি দিছি, সেটা কি হবে? ডাব্লিউ অফ সাপ্লাই ডিভাইডেড বাই হচ্ছে এর আণবিক ভর। তাহলে এটা কি হবে? ডাব্লিউ অফ সাপ্লাইটা, মোল সংখ্যা আসছে আমার 0.125 এত মোল, গুণ করতে হবে 98 আণবিক ভরের সাথে, তাহলে এর মান হচ্ছে 12.25 এত গ্রাম। কত হয়? 12.25, 12.25 গ্রাম। তাহলে এখন আমার কি চাইছে? এখন কি চাইছে? দেখো আমার যে দরকার, আমার সাপ্লাই দরকার হচ্ছে এতটুকু, ঠিক আছে। তাহলে এইখান থেকে আসলে কতটুকু সাপ্লাই দেওয়া হচ্ছে আমার এইটা জানতে হবে। এইখান থেকে কতটুকু সাপ্লাই দেওয়া হচ্ছে, সেটা যদি এই 12.25 গ্রাম বা 12.25 গ্রাম এর সমান হয়, তাহলে আমার এই তোমার কাঙ্ক্ষিত যে দ্রবণ সেটা তৈরি হবে। আর যদি কম হয় তাহলে তৈরি হবে না, বেশি হইলেও কিন্তু তৈরি হবে। তাহলে আমি দেখো তো বের করি। 13% W/W H2SO4 দ্রবণে, দ্রবণের জন্য, তাহলে 13 গ্রাম, তাই না? ডাব্লিউ মানে কি? গ্রাম। 13 গ্রাম H2SO4, H2SO4 পাই 100 গ্রাম H2SO4 দ্রবণে। তাহলে এখন 12.25 এত গ্রাম H2SO4 পাই, 100 × 12.25 ভাগ হচ্ছে 13 এত গ্রাম H2SO4 এ। তাহলে কি হবে? 94.23077 গ্রাম H2SO4 এ। তাহলে দেখো
এইখানে 13 গ্রাম ছিল হচ্ছে 100 গ্রাম H2SO4 এটা হচ্ছে পার্সেন্টেজ থেকে আমরা আনছি। তাহলে এখানে দেখো সাপ্লাই দিচ্ছি আমরা কত, সাপ্লাই দেওয়া লাগবে হচ্ছে আমার 12.25। তাহলে 12.25 থাকবে হচ্ছে 94.23 এত গ্রাম H2SO4। তাহলে যেই ঘনমাত্রাটা আমাকে দিছে, দেখো তো যে ঘনত্ব আমাকে দিছে সেইটা এখন ব্যবহার করব। তাহলে আমরা জানি রো সমান সমান কি M/V, তাই না? রো সমান সমান কি M/V, এটা আমরা আগে থেকে শিখছি। তাহলে ভি অফ দ্রবণ বাই হচ্ছে রো বাই হচ্ছে কি এম। দেখো তো এম এর মান কত, এম এর মান হচ্ছে আসছে আমার এই যে লাস্ট আসছে 94.230777 গ্রাম। ঘনত্বের মান কত, ঘনত্ব হচ্ছে 1.25 এত গ্রাম পার সিসি। এই যে গ্রাম গ্রাম কাটা, সিসিটা যাবে হচ্ছে ওপরে, সিসি বা এম এল। তাহলে অ্যান্সার কত আসবে আমার, 75.385 এত সিসি বা এত এম এল। বুঝছো? তাহলে এইটার আশা করি এই জিনিসটা পারবা। আগে শর্ত দিছিলাম হচ্ছে একটা, আগের ম্যাথে যে শর্ত ছিল সেখানে ছিল হচ্ছে এই একটা শর্ত। যখন তোমার এই একটা শর্ত দিত, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার এইখানে ম্যাথটা হয়ে যেত, এইখান থেকে তুমি ডিরেক্ট আয়তন বের করলে হয়ে যেত। কিন্তু যেহেতু আমার ঘনমাত্রাটা এখানে দিয়ে দিছে, সেটাকে ব্যবহার করে পরে হচ্ছে আমার কি আয়তনটা নির্ণয় করতে হবে। তাহলে আশা করি এই জিনিসটা বুঝছো। তাহলে এইখানে এখন অ্যান্সার লিখতে পারি। দেখো প্রশ্নে আমার কি চাইছে, তাহলে 13% W/W H2SO4 এর 75.385 এত এমএল এত এমএল লাগবে, এত এমএল লাগবে। তাহলে আশা করি এই ইম্পর্টেন্ট ম্যাথটা বুঝছো। দেখো একবার শুরু থেকে রিক্যাপ করি। তাহলে এই ম্যাথটা ছিল হচ্ছে ঘনত্ব এই টাইপের একটা, দেখো ঘনত্ব দিয়ে ম্যাথ। তাহলে এখানে দেওয়া আছে আমার তৈরি করতে হবে এত, তৈরি করতে হবে 250 ml 0.5 মোলার H2SO4, এটা আমার তৈরি করা লাগবে। তাহলে দেখো এই তৈরি করা এটা হচ্ছে কি এন অফ প্রয়োজন, তাহলে প্রয়োজনীয় যে মোল সংখ্যা সেটা আসছে আমার 0.125 এত মোল। তাহলে এতটুকু যদি সাপ্লাই হয় বা সাপ্লাই যদি এত মোলের সমান হয়, তখনই কেবল এটা তৈরি হইতে পারবে। দেখো তাহলে সাপ্লাইয়ের জন্য সেই সাপ্লাই ভর কত, যতটুকু আমি সাপ্লাই দিচ্ছি তার ভর হইতে হবে মিনিমাম 12.25। তাহলে এই যে 12.25 এখান থেকে সাপ্লাই দেওয়া লাগবে, এখানে হচ্ছে 13% দেওয়া ছিল W/W। তাহলে 13% W/W দেওয়া হইলে এই 12.25-এর জন্য সেখানে কত গ্রাম নিতে হবে, এত গ্রাম নেওয়া লাগবে। ঠিক আছে, এখন বলছে আয়তন বের করতে একটা ঘনত্ব দিয়ে দিছে, সেটা কি ইউজ করে। তাহলে আমরা জানি কি রো সমান সমান হচ্ছে M/V। তাহলে এই যে ভি এই পাশে আসছে, তাহলে ভি অফ দ্রবণ M/V। তাহলে এই যে এম এর মান বসাই দিয়ে ঘনত্ব বসাই দিলে গ্রাম গ্রাম কাটা, তাহলে যে মানটা আসবে সেটা হচ্ছে এত সিসি, সেটা হচ্ছে এই দ্রবণের আয়তন। তাহলে আশা করি এই দ্রবণের কতটুক লাগবে, এই দ্রবণের লাগবে হচ্ছে তোমার 75.385 সিসি। ঠিক আছে, তাহলে এই টাইপের আরেকটা ম্যাথ যদি দেখো, এটা খুবই সহজ, একটু সহজ টাইপের দেখাইলাম। 250 ml 2 মোলার দ্রবণ তৈরি করার জন্য 40% W/W HCl, ঠিক আছে, HCl এর ঘনত্ব দেওয়া আছে। ঠিক আছে, ঘনত্ব দেওয়া আছে হচ্ছে তোমার 1.198 এত গ্রাম পার সিসি বা গ্রাম পার এমএল, একই কথা। এর কত আয়তন দরকার হবে, একদম সেম টাইপের ম্যাথ দরকার। তারপরে একবার দেখাই দিই।
ঠিক আছে, সেম টাইপের ম্যাথ তারপর একবার দেখিয়ে দিই, দেখো সলিউশন। সলিউশনটা হচ্ছে, তাহলে আমার তৈরি করতে হবে এইটা, তাই না? তাহলে এম, প্রয়োজন, প্রয়োজন কত? প্রয়োজন হচ্ছে সলিউশন, 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 এটা শর্টকাট সলিউশন, সবকিছু শর্টকাট। তাহলে এনাফ প্রয়োজন হচ্ছে এটা, তাহলে এইটা সমান হইতে হবে আমার সাপ্লাই, এনাফ সাপ্লাই। তাহলে দেখো, ডাব্লিউ অফ সাপ্লাই, সাপ্লাইয়ের ভর বের করতে চাইলে এটা সমান সমান কি, ডাব্লিউ অফ সাপ্লাই বাই হচ্ছে কি ভর। তাহলে এই এন কে গুণ করতে হবে কি, তোমার হচ্ছে এম দিয়ে, তাই না? এটা হচ্ছে প্রয়োজন কতটুক সেটা। তাহলে এটা মান কত আসলো, এটা মান আসলো 0.5 মোল, গুণ হচ্ছে কত, কি তৈরি করবো আমি, এই সিএল 36.5, এটা আমি জানি, এই সিএল এর ভর হচ্ছে 36.5। তো এটাকে 2 দিয়ে ভাগ করলে 18.25 গ্রাম হবে। ঠিক আছে, এখন এই ম্যাটটার বাকি অংশ দেখো, 40 গ্রাম, এই 40% ডাব্লিউ বাই ডাব্লিউ, এই শর্তটা আমি এখন ব্যবহার করব, তাই না? আগের ম্যাথে আমি যেমন করছিলাম। তাহলে 100 গ্রাম, 100 গ্রাম থাকে, হচ্ছে 100 গ্রাম HCl এ, 40 গ্রাম, 40 গ্রাম থাকে হচ্ছে 100 গ্রাম HCl এ। তাহলে 18.25 গ্রাম থাকে 100 গুণন 18.25 ভাগ হচ্ছে 40, এত গ্রাম সিএল এ। তাহলে 45.625 এত গ্রাম HCl। তাই দেখো, রো সমান সমান কি জানি আমরা, এম বাই ভি, রো সমান সমান এম বাই ভি। তাহলে ভি অফ দ্রবণ সমান সমান হবে এম বাই রো। দেখো, তাহলে ভর কত দেওয়া আছে, 45.625 এত গ্রাম, বাই হচ্ছে ঘনত্ব কত, 1.198 এত গ্রাম বাই সিসি, গ্রাম গ্রাম কাটা, তাহলে সিসি বাই বা এম এল কত হবে, 38.0843 এত এম এল। ঠিক আছে, তাহলে আশা করি এই একই ম্যাথটা সলভ করে দেখাই দিলাম। তাহলে আশা করি ঘনত্ব দিয়ে দিলে এই জিনিসটা পারবা। তবে ঘনত্ব দিয়ে কিন্তু আগেও এক ধরনের ম্যাথ দেখাইছিলাম। ঠিক আছে, তাহলে আশা করি এই ম্যাথ গুলা নিয়মিত দেখলে তোমার সমস্যা হওয়ার কথা না। যে কোনো অ্যাডমিশনের এমসিকিউ বলো, অ্যাডমিশনের শর্ট অ্যান্সার, শর্ট কোয়েশ্চেন যেগুলো আছে, যেগুলো রিটেন আসে, রিটেনের সমস্যা হওয়ার কথা না। তাহলে এই যে আরেক টাইপের ম্যাথ গেল, সেটা হচ্ছে ঘনত্ব দিয়ে। ঠিক আছে, এরপরে হচ্ছে যে টাইপটা দেখবো সেটা তো ইম্পর্টেন্ট, কারণ জারনের ম্যাথ গুলো তো প্রায় ভালোই আসে। ওকে, তাই নেক্সট টাইপে যাই আমরা। হ্যাঁ, জারণ বিজারণ। তোমার কয় মিনিট আছে আর? এই, দেখ মাশাল্লাহ, একটু দাঁড়াও তো। রানিং অফ টাইম। না, ছুটি দিলাম, যাও। দেখি দাঁড়াও, দেখি দাঁড়াও, শেষ হয় কিনা। শেষ, শেষ হইলে ছুটি দিয়ে দিব না। আল্লাহর কাছে দোয়া করো, তাহলে শেষে ছুটি দিয়ে দিব। ঠিক আছে। হ্যাঁ, এই দেখো, কি থাকলে কি হয় এটা দিয়ে শুরু করতে হবে। তা দেখো, জারণ বিজারণ এই বিক্রিয়াগুলো তুমি দেখতে
যদি শুরুতে শুরু করতে চাও, এখানে জানতে হবে কি থাকলে কি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা নীলই থাকুক, সমস্যা নাই। অম্লীয় মাধ্যমে, ঠিক আছে, বিক্রিয়াগুলো আমরা জানি অম্লীয় মাধ্যমে হয়। দেখো Cr2O7, Cr2O7 মানে A2Cr2O7, এইটাই। এই পটাশিয়াম হচ্ছে দর্শক আয়ন, তাহলে এইটা হচ্ছে বিক্রিয়া অংশ নেয়। তাহলে এইটা থাকলে হয় হচ্ছে আমার Cr3+। তারপরে দেখো KMnO4, ঠিক আছে। তাহলে এই যে এটা দর্শক আয়ন, তাহলে MnO4 মাইনাস থাকলে হয় হচ্ছে Mn2+। তারপরে দেখো সোডিয়াম N2H2O3, ঠিক আছে, সোডিয়াম হচ্ছে আবার দর্শক আয়ন, তাহলে H2O3 এটা থাকলে হয় S4O6 হয়। ঠিক আছে, তারপরে যদি আবার N2C2O4 এটা থাকে, সোডিয়াম দর্শক আয়ন, তাহলে C2O4 এটা থাকলে হবে আবার কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তারপরে দেখো MnO2, শুধু এইটা MnO2 থাকলে হয় হচ্ছে একইভাবে KMnO4 যেমন হয় Mn2+, এখানেও Mn2+ তৈরি হবে। তারপরে সালফার ডাইঅক্সাইড থাকলে তৈরি হবে SO4 2 SO4 2 তারপরে হাইড্রোজেন পারঅক্সাইড থাকলে তৈরি হবে হচ্ছে অক্সিজেন আর পানি H2S বা মাইনাস S2 এটা থাকলে তৈরি হয় হচ্ছে শুধুমাত্র সালফার। তারপরে দেখো আয়োডাইড থাকলে তৈরি হয় আয়োডিন। ঠিক আছে, আস থাকলে তৈরি হয় ইক, আর ইক থাকলে তৈরি হয় আস। তারপরে হ্যালাইড থাকলে, এটাকে একটু চেঞ্জ করে লিখি, হ্যালাইড থাকলে, হ্যালাইড মানে I2, তারপর ICl-, এটা থাকলে তৈরি হয় হচ্ছে হ্যালোজেন, তৈরি হয় হ্যালোজেন I2Cl2। ঠিক আছে, তাহলে এই যে এটা কিন্তু হ্যালাইড থাকলে হ্যালোজেন তৈরি হবে, আবার হ্যালোজেন থাকলে হ্যালাইড তৈরি হবে। ঠিক আছে, যেমন আস থাকলে ইক হয়, ইক থাকলে আস হয়। তাহলে এখন আমরা দেখব কোন একটা বিক্রিয়া দিলে সেটা সমতা করা কিছু নিয়ম। ঠিক আছে, তাহলে আয়ন ইলেকট্রন পদ্ধতির মাধ্যমে সমতাকরণ। তাহলে এখানে চারটা নিয়ম আছে। চারটা নিয়ম কি কি? এক নাম্বারটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু সমতা, তাহলে এক নম্বরে করবো হচ্ছে আমি কেন্দ্রীয় পরমাণু সমতাকরণ। দুই নম্বরে অক্সিজেনের সমতা, অক্সিজেনের সমতা কেমনে করব? পানির মাধ্যমে। তারপরে হাইড্রোজেনের সমতা কেমনে করব? H+ বা প্রোটন যোগ করার মাধ্যমে। তারপরে চার্জ বা আধানের সমতা কেমনে করব আমি? এটা হচ্ছে ইলেকট্রন যোগ করার মাধ্যমে, ইলেকট্রনের মাধ্যমে। তাহলে আশা করি এইটুকু বুঝছো। তাহলে এইখানে একটা বিক্রিয়া আছে, ঠিক আছে, এই যে বিক্রিয়াটা, তাহলে এই বিক্রিয়াটা দেখো, যেহেতু লেখা আছে আমি আগে বলে দেই, তাহলে আশা করি এটা পারবা। এই যে দেখো H2SO4, এটা হচ্ছে অম্লীয় মাধ্যম, তাহলে এখানে দর্শক আয়ন হচ্ছে SO4 আর হচ্ছে পটাশিয়াম। ঠিক আছে, তারা হচ্ছে দর্শক আয়ন, বাকি সবাই হচ্ছে এখানে বিক্রিয়ায় অংশ নিবে, জারণ হোক সেটা বিজারণ হোক, সে বিক্রিয়ায় অংশ নিবে। তাহলে দেখো MnO4, ঠিক আছে, এখন এইখানে জারক কে? দেখো তো FeSO4, KMnO4, এখানে Fe2+ ও তৈরি করবে হচ্ছে Fe3+। কেমনে তৈরি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে যা ইলেকট্রন হচ্ছে জারণ, তাহলে Fe2+ দিবে হচ্ছে আবার জারণ, আর বিজারণ কে দিবে? MnO4-। দেখো MnO4 তাহলে হচ্ছে বিজারণ দিবে, তাহলে এটা যে বিক্রিয়া দিবে তার নাম লিখবো আমরা বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে MnO4 এটা থাকলে যেন কি হয়, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম কি থাকলে কি হয়। তাহলে KMnO4 এর এই MnO4-, এটা থাকলে তৈরি হয় Mn2+। Mn2+, দেখো তো এইখানে এই পাশে হচ্ছে অক্সিজেন আছে, তাই না? অক্সিজেন আছে কয়টা? চারটা। যেহেতু এই পাশে অক্সিজেন আছে, তাহলে এই পাশে আমার সমতা আনার জন্য পানি যোগ করতে হবে। যেহেতু অক্সিজেন চারটা, তাই পানি আমার যোগ করতে হবে কয়টা? চারটা পানি। ঠিক আছে, তারপরে দেখো এখানে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ আমরা দেখব। তাহলে আচ্ছা, পানির সমতা গেল, এখন হচ্ছে আসো হাইড্রোজেনের সমতা। এখানে পানি যোগ করার পরে দেখো তো হাইড্রোজেন হয়ে গেছে 4 × 2 = 8টা, কিন্তু এই পাশে
কোন হাইড্রোজেন আছে? হ্যাঁ, পরে যোগ করছি, কিন্তু এই পাশে কোনো হাইড্রোজেন আগে ছিল না, যে কারণে 8H+ বা 8 প্রোটন যোগ করতে হয়। কারণ নিয়মে আমরা দেখছি অক্সিজেনের সমতা করব হচ্ছে পানি যোগ করার মাধ্যমে, হাইড্রোজেনের সমতা করব H+ যোগ করার মাধ্যমে। দেখো, তাহলে হাইড্রোজেন এই পাশে হচ্ছে কয়টা, 4 × 2 = 8টা, তাহলে এই পাশে আমি 8H+ লিখছি। এখন দেখো তো, এই পাশে প্লাস হচ্ছে মাইনাস একটা, প্লাস হচ্ছে 8টা, তাহলে টোটাল টোটাল কত হয়? টোটাল হয় হচ্ছে +7, এই পাশে হচ্ছে +2। দেখো তো সমতা হয়? না। তাহলে নেগেটিভ চার্জ বা চার্জের সমতা করব আমি কি দিয়ে? চার্জের সমতা করব আমি ইলেকট্রন দিয়ে, ই- দিয়ে। তাহলে হচ্ছে, তাহলে এই পাশে দেখো, যেহেতু 7 2+, আর এখানে হচ্ছে 2+, প্লাস হচ্ছে দুইটা, তাহলে এই পাশে আমি যেহেতু প্লাস বেশি, কয়টা বেশি? 5টা। তাহলে এই পাশে আমি নেগেটিভ যোগ করব 5টা, 5 ইলেকট্রন যোগ করে দিব। তাহলে এই দুই পাশ আমার এখন সমতা হয়ে গেল, দুই পাশ আমার সমতা হয়ে গেল। তাহলে আশা করি এটা বুঝছো। এইবার আসো জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া, তাহলে Fe2+ থেকে Fe3+ তৈরি হবে, ঠিক আছে? এবং Fe3+ তৈরি হইলে দেখো সে একটা ইলেকট্রন ত্যাগ করে, তাই না? সে একটা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এইখানে আমি, যেহেতু এই পাশে ছিল আমার 5টা ইলেকট্রন, তাহলে এই সমীকরণটাকে আমি 5 দিয়ে গুণ করব, ঠিক আছে? 5 দিয়ে গুণ করে দিব। তারপরে সমীকরণ 1 আর 2 আমি এখন সমন্বয় করব। এখানে হচ্ছে দেখো জারণের কিছু লেখা আছে। জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন, যা ইলেকট্রন জারণ। জারণ মানে ইলেকট্রন ছাড়ন, বারণ, জারণ সংখ্যা বাড়বে, বারণ। আর যে জারণ বিক্রিয়া দেয় সে হচ্ছে বিজারক। এখন দুইটা হচ্ছে 1 আর 2, সমীকরণ 1 আর 2 সমন্বয় করলাম বা যোগ করে দিলাম। যোগ করলে এই দুইটা অংশ কাটা, 5 ইলেকট্রন হচ্ছে কাটা। তাহলে MnO4 চলে আসলো ঠিক একই ভাবে। দেখো MnO4 প্লাস হচ্ছে Fe, এই যে Fe2+, আর 8 হাইড্রোজেন। কয় মিনিট আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে Mn2+ আসলো, 4H2O2 আসলো, এবং 5। এখন এইখানে আমি দর্শক আয়ন নিয়ে আসবো, ঠিক আছে? দর্শক আয়ন ছিল এ। এখন লাস্ট, হ্যাঁ, কিছুক্ষণ পর নামাজের সময় হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নামাজ তো 45-এ, তাই না? 10 মিনিট সময় নেই। ঠিক আছে, এখন এখানে যে কোনো ম্যাথ আসলে, হ্যাঁ, আমরা এখন জারণ বিজারণে দেখবো হচ্ছে কোনো ম্যাথ টাইপের প্রশ্ন আসলে কেমনে সলভ করা যায়। আমরা তো জানি কেমনে সমতা করতে হয়। এখন ওই বড় সমতা করতে গেলে দেখা যাবে সময় টময় সব চলে যাবে, ম্যাথ করা যাবে না। তাহলে ম্যাথ করার জন্য আমাকে যে ফার্স্ট টাইপটা জানতে হবে সেটা হচ্ছে সমতা। সবার আগে আমার জানতে হবে কেমনে শর্টকাটে সমতা করবো। তাহলে সমতা করব আমি Kmn04, Kmn04, ঠিক আছে? ও হচ্ছে, ও সমতা অলওয়েজ হচ্ছে কি 2:10 বা 2:5। এখন 2:10 কার সাথে হয়? 2:10 হয় হচ্ছে FeSO4 এর সাথে, আর হয় Ki এর সাথে। Ki, পটাশিয়াম আয়োডাইড, আর হচ্ছে FeSO4, ফেরাস সালফেট, এই দুজনের সাথে হচ্ছে ও 2:10 রেশিওতে বিক্রিয়া করবে। আর বাকি সবার সাথে, তোমার সিলেবাসের বাকি সবার সাথে সে 2:5 রেশিওতে বিক্রিয়া করবে। তারপরে দেখো
K2Cr2O7, এই দুইটা তো বারবার আসে তাই না? ও হচ্ছে, যেহেতু দেখো এখানে পটাশিয়াম ছিল একটা তাই আমি দুই দিছি, এখানে পটাশিয়াম দুইটা আছে তাই দুইটা রেশিওতে 1:2 হবে, দুইটা রেশিও 1:2। এটা হচ্ছে 1:6, 1:3। দেখো এখানে যেটা দ্বিগুণ ছিল সেটা হচ্ছে FeSO4 আর Ki, ঠিক একই ভাবে এইখানে যেটা দ্বিগুণ, তিনের দ্বিগুণ হচ্ছে 6, এটা হচ্ছে FeSO4 এর সাথে হবে আর পটাশিয়াম আয়োডাইডের সাথে হবে, বাকি সবার সাথে ও 1:3 রেশিওতে বিক্রিয়া করবে। তাহলে একটা বিক্রিয়া যদি আমি লিখি, দেখো KMnO4, KMnO4 প্লাস হচ্ছে FeSO4, এই বিক্রিয়াটা আমি সহজে কেমনে লিখতে পারি, সহজে কেমনে লিখতে পারি? দেখো তাহলে খেয়াল করে দেখো, পটাশিয়াম এ হচ্ছে দর্শক আয়ন, ওর সাথে বিক্রিয়া হবে কি দর্শক আয়নের সাথে, K2SO4 তৈরি হবে। তারপরে MnO4, এখান থেকে তৈরি হবে Mn, Mn2 প্লাস, তাই না? Mn2 প্লাস, Mn2 প্লাস এর সাথে MnSO4, এটা যোগ হয়ে যাবে কেন? দর্শক আয়ন তাই, ইচ্ছা মতো দর্শক আয়ন নেওয়া যায়। তারপরে হচ্ছে দেখো Fe2 প্লাস, তাহলে Fe2 প্লাস থাকলে কি হয় দেখে আসছিলাম, কি থাকলে কি হয়, তাহলে Fe2 প্লাস থাকলে Fe3 প্লাস, 3 প্লাস হইলে যোজনী 3, 2। তারপরে দেখো এখানে বাদ থাকলো কে, পানি, H2O, এই যে অক্সিজেন জন্য হচ্ছে কি অক্সিজেন, এটার জন্য পানি আসবে। তাহলে এখন দেখো এটা 2:, কত রেশিওতে, 10, 2:10 রেশিওতে। এখন দেখো সবকিছু মিলবে, তাহলে এখানে 5 হবে, 5 × 2 = 10, 10টা ফেরাস ছিল এই পাশে, তাহলে এখানে ফেরিকা হবে কি 10টা। তারপরে দেখো দুইটা দুইটা, হ্যাঁ পটাশিয়াম দুইটাই আছে। তারপরে দেখো পানি কয়টা, পানি হচ্ছে 8টা, পানি কয়টা হবে, 8টা হবে, পানি 8টা হবে। আর MnSO4 এটা হচ্ছে দুইটা হয়ে যাবে, ঠিক আছে। দেখো তাহলে সালফার এখানে কয়টা, 10, সালফেট 10টা, 10টা 11টা, তাই না? তাহলে এখানে দেখো সালফেট হচ্ছে 3, 5, 15, 16, 17, 18টা। আচ্ছা, যেহেতু 18টা, তাহলে এইখানে 8 দিয়ে গুণ হবে, তাই না? 8 দিয়ে গুণ হবে। দেখো এইখানে পানিতে H2 ছিল হচ্ছে 8 × 2 = 16টা, এখানে হাইড্রোজেন আছে হচ্ছে কি 16টা। এখন কিন্তু এটা সমতা মিলছে, ঠিক আছে, এটা সমতা কিন্তু মিলছে। এখন তুমি যদি ঠিক এই সমতা আরেকজনের সাথে করতে চাও, H2O2 প্লাস H2SO4, তো সমতাটা কেমনে হবে দেখো আরেকবার দেখাচ্ছি। পটাশিয়াম তাহলে ও হচ্ছে দর্শক আয়নের সাথে বিক্রিয়া করে K2SO4 তৈরি করবে। তারপরে Mn2 প্লাস তৈরি হবে, ইচ্ছা মতো দর্শক আয়ন নেওয়া যায়, ইচ্ছা মতো দর্শক আয়ন নেওয়া যায়। তারপরে এই যে ও H2O2, এটা থাকলে তৈরি হয় হচ্ছে অক্সিজেন। তারপরে যেহেতু এখানে অক্সিজেন আছে, এই অক্সিজেনটার জন্য আসবে হচ্ছে পানি। এখন 2:কত, 2:5 রেশিওতে, একমাত্র দেখো ও হচ্ছে FeSO4 Ki এর সাথে 2:10, আর বাকি সবার সাথে 2:5। তাহলে এখানে খেয়াল করে দেখো কি হবে, 2:5 যেহেতু, তাহলে অক্সিজেন হচ্ছে 5 × 2 = 10টা হবে, যেহেতু এখানে 5 আছে। তারপরে দেখো Mn হচ্ছে কি দুইটা, তাহলে এখানে 2 দেওয়া লাগবে। পানি কয়টা, পানি হচ্ছে কি 5টা, না 5টা না, 4 × 2 = 8টা, এই যে 4 × 2 = 8টা, 8। এখন দেখো এখানে H প্লাস কয়টা আছে, H প্লাস হচ্ছে 8 × 2 = 16টা, 5 × 2 = 10টা, এখানে হয়ে যায় H2, এখানে 3 দিতে হবে, ঠিক আছে। যেহেতু এইখানে দেখো H প্লাস কয়টা হয়, 10টা, আর এই যে 3 × 2 = কত করতো, 6টা না, 6টা, ঠিক আছে। তাহলে 16টা হয় মোট। তাহলে এখানেও দেখো 8 × 2 = 16টা H প্লাস, ঠিক আছে। এখন দেখো এইখানে তুমি যেমনি মেলাও না কেন সমতা মিলবে। দেখো ডান পাশে আমার SO4 আছে হচ্ছে কয়টা, একটা, দুইটা, তিনটা, এখানেও দেখো SO4 হচ্ছে তিনটা। তাহলে আশা করি এই সমতাটা বুঝছো। এখন আমি যদি K2Cr2O7 এর সাথে সমতা দেখাইতে চাই, K2Cr2O7 এর সাথে হচ্ছে সমতা দেখাবো, কেমনে করব? তাহলে FeSO4 প্লাস হচ্ছে H2SO4, এখানে কি হবে, পটাশিয়াম থেকে আসবে K2SO4,
তারপরে দেখো Cr2O7 এটার জন্য হয় Cr3+। 3+ মানে যোজনী 3 আর SO4 এর 2। তারপরে দেখো এইখানে ফেরিক থেকে ফেরাস, ফেরাস থেকে ফেরিক তৈরি হবে, ফেরিক হইলে যোজনী 3 হবে। তারপরে দেখো এইখানে এই যে অক্সিজেন, এই অক্সিজেন জন্য আসবে হচ্ছে পানি আসবে। এখন সমতা করতে হবে, তাহলে 1:, কত, 6, 1:6। তাহলে 1:6 হইলে এখানে দেখো 3 দিলে 3 দুগুণে কি 6টা, এই পাশে দেখো আয়রন হচ্ছে 6টা, তাহলে সমতা মিলছে। তারপরে দেখো পানি, পানি কয়টা হবে এখানে? আচ্ছা, পানি হবে হচ্ছে, এই যে 7টা, যেহেতু অক্সিজেন 7টা, এইখানে আমার কি 7টা পানি দেওয়া লাগবে, কারণ অক্সিজেনের সমতা হয় পানির মাধ্যমে। তারপরে দেখো হাইড্রোজেন কয়টা হয়ে গেল আমার, 14টা। তাহলে এই পাশে আমি এখন 7 বসাই দিলাম, ঠিক আছে? তাহলে দেখো 7 বসাই দিলাম, তাহলে SO4 আমার 7, 11টা হয়, তাই না? SO4 হচ্ছে এই পাশে আমার 11টা, 11। আর এখানেও দেখো কয়টা হয়, এখানে হয় হচ্ছে 3টা, 3টা, 3 3 9, হ্যাঁ। তাহলে 9, 10, 11, 3 3 কত, 9টা যোগ একটা, তা কয়টা হয়? 10, 13টা, তাই না? এখানে দুইটা কম হচ্ছে, 13টা হবে। আরে হ্যাঁ, 13টাই। রমজান মাসে দেখছো মাথা নষ্ট হয়ে গেছে, 6 আর 7 যোগ করলে কি হয়, 13টা। তাহলে SO4 কয়টা আছে, 13টা। দেখছো সমতা মিলছে, ঠিক আছে? তুমি SO4 যোগ করে দেখবা, সালফ সালফেট এইটা হচ্ছে, সালফেট তুমি যোগ করে দেখবা এটার সংখ্যা মিলে কিনা, দুই পাশে যে কোনো একটা মৌল, সালফেট বা যে কোনো একটা মৌল দুই পাশে মিললে তুমি বুঝবে হচ্ছে কি তোমার সমতা মিলছে। কিন্তু সালফেট এটা দেখা হচ্ছে সেম, এটা যদি মিলে তাহলে তোমার সম্পূর্ণ বিক্রিয়াটা মিলবে আর কি। তাহলে এটা হচ্ছে H2O2 এর সাথে বিক্রিয়া এখন দেখাবো, তাহলে কি হবে দেখো। তাহলে কি আসে এখানে, K2, এটার জন্য আসবে হচ্ছে আমার K2SO4। তারপরে দেখো Cr2O7, Cr2O7 এটার জন্য আমার Cr3+, তাহলে Cr এর যোজনী হচ্ছে 3 আর SO4 এর 2। তারপরে দেখো অক্সিজেন কি 7টা, তাহলে এটার জন্য কি 7টা পানি। তারপরে দেখো H2O2 থাকলে কি, থাকলে কি হয় থেকে আমরা দেখছিলাম ওই ছকে, যে পানি, তাহলে H2O2 থাকলে আমার তৈরি হবে কি, না অক্সিজেন তৈরি হবে, ঠিক আছে? তাহলে 1:কত, 3, 1:3। 1:3 রেশিওতে বিক্রিয়া করলে এখানে কি হবে, 3টা, তাহলে এখানে অক্সিজেন আসবে কি 3 অণু। আর হ্যাঁ, তাহলে H+, এখানে হচ্ছে H+ কয়টা আছে, 7 দুগুণে 14টা, তাহলে এখানেও 7 দিয়ে দাও। 7 দিয়ে দিবা? না না, 7 দেওয়া যাবে না। কেন? কারণ দেখো এইখানেও আছে কয়টা, 6টা। H+ কয়টা আছে, 6টা। তাহলে এখানে যেহেতু H+6টা আছে, তাহলে বাদ থাকলে কয়টা, বাদ থাকে হচ্ছে তোমার 8টা, তাহলে এখানে 4 দিতে হবে, এই যে। তাহলে এখন দেখো এই পাশে SO4 হচ্ছে আমার কয়টা, SO4 4টা, এই পাশে আমার SO4 কয়টা, SO4 হচ্ছে 4, 3, 4টা, হ্যাঁ। এই পাশে হচ্ছে কি SO4 আমার 4টা। দেখো দুই পাশে কি আমার মিলছে, তাহলে আশা করি এই জিনিসটা আমরা এখন পারবো। তাহলে সমতা, তাহলে ফার্স্ট যে, মনে করো ম্যাথ অ্যান্সার করার নিয়মটা কি, তোমাকে সমতা জানতে হবে, যে এই জারণ বিজারণ এত বিশাল একটা সমতা কেমনে শর্টকাটে করা যায় এটা জানতে হবে। তাহলে নেক্সট হচ্ছে ম্যাথ গুলা দেখবো যে কেমনে করা যায়, ঠিক আছে? আচ্ছা ম্যাথ কি এখন দেখবা, আসো না চলে গেছো?